বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুক্তরাজ্যের মাননীয় হাই কমিশনার আবিদা ইসলামকে। আমাদের মধ্যে বক্তব্য রাখছেন আমাদের প্রধান অতিথি যুক্তরাজ্য হাই কমিশনের মাননীয় হাই কমিশনার আবিদা ইসলাম। উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, শুভ সন্ধ্যা। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম উপলক্ষে 126তম জন্ম জয়ন্তী উপলক্ষে আয়োজিত আজকের এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আয়োজকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার পূর্ববর্তী বক্তাদের প্রতি, যারা তাদের জ্ঞানগর্ভ বক্তৃতা দিয়ে গেছেন। আজকে আমরা স্মরণ করছি একজন মহান কবিকে, যিনি মানবতা, বিদ্রোহ এবং সম্প্রীতির এক চিরন্তন প্রতীক, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। তিনি তার কবিতা, গান, গল্প, উপন্যাস এবং প্রবন্ধের মাধ্যমে বাংলা সাহিত্যে এক নতুন মাত্রা সৃষ্টি করেছিলেন। তার রচিত 2000 থেকে 4000 নজরুল গীতি বাংলা সঙ্গীতের এক অমূল্য সম্পদ। ভারতের উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার সাহসী চেতনা এক দুর্লভ অনুপ্রেরণা হয়ে আছে আমাদের মধ্যে। আজকে আলোচনার বিষয় বিশ্বায়নের যুগে নজরুলের সাহিত্যিক উত্তরাধিকার, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যদিও তার সাহিত্য নির্দিষ্ট একটি ঐতিহাসিক প্রেক্ষাপটকে ঘিরে আবর্তিত হয়েছিল সে সময়, কিন্তু তার কিছু চিরন্তন এবং সার্বজনীন মূল্যবোধ রয়েছে, যা একবিংশ শতাব্দীতেও আমাদেরকে আলোড়িত করে। আমার পূর্ব বক্তা বলে গেছেন মানবতা এবং সাম্যের কথা, কারণ নজরুলের দর্শনের মূলেই ছিল মানব জাতির শ্রেষ্ঠত্বে অটল বিশ্বাস এবং তার এই বাণী, যেটা আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন, যে মানুষের চেয়ে বড় কিছু নেই, নহে কিছু মহিয়ান। এটা মানুষের মৌলিক মানবাধিকার, সাম্য এবং ভ্রাতৃত্বের সুদৃঢ় বার্তা বহন করে, যা বিশ্বায়নের যুগে অত্যন্ত প্রাসঙ্গিক এবং অনস্বীকার্য। তার সাম্যবাদী কবিতায় তিনি বলেছেন, মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। তার মতে মানব হৃদয়ই আধ্যাত্মিকতার প্রকৃত উৎস, যা ধর্মীয় প্রতিষ্ঠান বা আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে। এই দৃষ্টিশক্তি বা দৃষ্টিভঙ্গি তাকে পশ্চিমা যে মানবতাবাদী ঐতিহ্য রয়েছে তার সঙ্গেও যুক্ত করে। সেখানে আমরা বেশ কিছু পশ্চিমা কবির সাথে, বিদ্রোহী কবির সাথে তার সাদৃশ্য খুঁজে পাই এবং মানবতাবাদী এই দর্শনই তাকে বৈষম্য এবং অন্যায়ের বিরুদ্ধে এক শক্তিশালী কণ্ঠস্বর করে তুলেছে। আপনারা জানেন যে নজরুল ছিল সকল প্রকার শোষণ এবং নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার। উপনিবেশবাদ, সাম্রাজ্যবাদ, সাম্প্রদায়িকতা, সামাজিক বৈষম্য, ধর্মীয় গোঁড়ামি, ফ্যাসিবাদ ও বর্ণবাদের বিরুদ্ধে তিনি নির্ভীক অবস্থান গ্রহণ করেছিলেন। তার বিদ্রোহী এবং ভাঙার গান কেবল কবিতা নয়, বরং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ছিল বিপ্লবের আহ্বান। কান্ডারি হুঁশিয়ার বা ফ্যাসিবাদ বিরোধী কবিতাগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়েও বিশ্ব শান্তির পক্ষে দীপ্ত কণ্ঠস্বর হয়ে উঠেছিল। তার কবিতা বিভিন্ন ভাষায় অনুবাদ হয়েছে, যা তার বৈশ্বিক স্বীকৃতি এবং প্রাসঙ্গিকতাকে প্রমাণ করে। ধূমকেতু পত্রিকা ছিল তার উপনিবেশ বিরোধী সচেতনতার এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তার বিদ্রোহী চেতনা মূলত মানবতা এবং ন্যায় বিচারের প্রতি অঙ্গীকার থেকেই উচ্ছ্বসিত হয়েছিল। এবং আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে 2024 সালের গণ অভ্যুত্থান যেটা আমরা দেখেছি, সে সময় নজরুলের গান, বিশেষ করে আমি ওনার সাথে সাপ্লিমেন্ট করছি, যে কারার এই লৌহ কপাট, বলবীর বলো উন্নত মমশির, ভাঙার গান, আমি সেই দিন হব শান্ত, এই গানগুলি আমাদের নতুন প্রজন্মকে আমরা বলতে শুনেছি, তাদের মুখে মুখে ফিরেছে সেই সময়। এটি প্রমাণ করে যে নজরুলের সাহিত্যিক কণ্ঠস্বর গণ আন্দোলনের প্রেরণাদায়ক শক্তি হিসাবে এখনও বহাল রয়েছে এবং আন্তঃধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে তিনি ছিলেন এক উজ্জ্বল প্রতীক। হিন্দু মুসলিম উভয় ধর্মীয় সংস্কৃতি, কাব্য এবং সঙ্গীত তিনি অসাধারণ দক্ষতায় একত্র করেছেন। তিনি রচনা করেছেন কীর্তন, শ্যামসঙ্গীত, গজল এবং ইসলামিক সঙ্গীত সমান দক্ষতায়। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের বিরোধী ছিলেন তিনি।
তার সুস্পষ্ট ঘোষণা ছিল, আমি হিন্দু, আমি মুসলমান, আমি জাতির কবি। এই বার্তায় আজকের বিভাজিত পৃথিবীতে একতাবদ্ধ ভবিষ্যতের দিশারি। আপনারা জানেন যে আমরা ঈদের সময় গানটা সবসময় বাজাই, রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আপনারা দেখবেন যে এত বছর পরেও এই গানটিকে কাউন্টার করার মতো কোনো গান কিন্তু এখনও তৈরি হয়নি, এবং এই গানটাই কিন্তু সবার কাছে অত্যন্ত গ্রহণযোগ্য, এবং এটাই আমাদের ঈদের উৎসবের কথা, একটা ঈদের যে আমেজ সেটা মনে করিয়ে দেয়। নজরুলের লেখে আমরা দেখেছি কামাল আতাতুর্ক, লেনিন, মার্কসের মতো বিশ্ব ব্যক্তিত্বদের প্রভাব, এবং এই দৃষ্টিভঙ্গি তাকে এক বিশ্ব নাগরিক রূপে প্রতিষ্ঠিত করেছে, যা বিশ্বায়নের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আমার যে মূল বক্তা উনি বলেছেন যে নজরুল ছিলেন নারী মুক্তির এক অগ্রপ্রতীক, এবং তার যেই কথা তখন তিনি বলে গেছেন যে বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। তো যেটা দেখা যাচ্ছে যে নজরুল তার সময়ের অনেক আগেই আসলে জন্মগ্রহণ করেছিলেন, কারণ নারী এবং পুরুষের যেই সমান অবদান এখনও দেখা যায় যে কোনো কোনো সমাজে আমরা মেনে নিতে এখনও ঠিক অতটা প্রস্তুত নই, কিন্তু নজরুল বহু আগেই, বহু শতাব্দী আগেই সেটা চিন্তা করে গিয়েছিলেন। দারিদ্র্য এবং কুলিমজুর কবিতাগুলোর মাধ্যমে তিনি প্রান্তিক, শ্রমজীবী এবং দরিদ্র জনগোষ্ঠীর কণ্ঠস্বর হয়ে উঠেছেন। এই দৃষ্টিভঙ্গি সমকালীন সামাজিক ন্যায় ও মানবাধিকার আন্দোলনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আর বিশ্বায়নের প্রেক্ষাপটে যদি নজরুলকে আমরা নতুনভাবে মূল্যায়িত করতে যাই, তাহলে দেখব যে নজরুলের বাণী যা হলো ধর্মীয় সহিষ্ণুতা, সাম্য, মানবাধিকারের প্রতি নিষ্ঠা, আজকের ধর্মীয় চরমপন্থা, বৈষম্য ও অধিকার হরণের যুগে আমাদের এখনও পথ দেখায়। তার হাজারো গান ও কবিতা অনলাইনে আমরা সহজেই পাই। ডিজিটাল আর্কাইভের ইউটিউব স্ট্রিমিং যে প্ল্যাটফর্ম আছে, ই লাইব্রেরিতে নজরুলকে আমরা বিশ্বজুড়ে পৌঁছে দিতে পারছি। বিশ্বজুড়ে নজরুল মেলা হচ্ছে, এখানে নিউ জার্সি থেকে এসছেন যিনি, উনি বললেন তারা নজরুল সম্মেলন করে থাকেন, এবং পৃথিবীর বিভিন্ন দেশে নজরুলের মেলা হয়, নাটক হয়, কবিতা, পাঠ, আবৃত্তি। গবেষণাটা কতটা হয় আমি ঠিক জানি না, তবে সেদিকে আমাদের মনে হয় মনোযোগ দেওয়ার প্রয়োজন রয়েছে, এবং বিভিন্ন ভাষায় এবং পৃথিবীর বিভিন্ন দেশে তার সাহিত্যকর্ম নিয়ে গবেষণা হচ্ছে, যার সংখ্যা হয়তো বাড়ছে, কিন্তু এটা হয়তো যথেষ্ট না, সেটার আরও বেশি করবার প্রয়োজন রয়েছে। আমাকে যেটা বলা হলো যে নজরুলের ব্যাপারে আমাদের নতুন প্রজন্মকে কিছু জানানোর বিষয়ে আমাদের টাওয়ার হ্যামলেটে আমাদের লন্ডন বাংলা প্রেস ক্লাবের জুবাইর উনি বললেন। তো আমি এই বিষয়ে তাদের সাহায্য করতে পারি, আমি নিজে একটা ড্রাফট তৈরি করে দিতে পারি, এবং আমরা একসাথে বসে এটা নিয়ে কাজ করতে পারি। আমি ঠিক জানতাম না যে এত বছরে নজরুলকে নিয়ে এরকম কিছু হয়নি, এবং নতুন প্রজন্ম নজরুলের ব্যাপারে এতটা জানে না, বাট আমার চেষ্টা থাকবে নতুন প্রজন্মের কাছে নজরুলকে পৌঁছে দেওয়া। কারণ আপনারা জানেন যে নজরুল আমাদের জাতীয় কবি, এবং তার যে কি বলবো, বিশ্বায়নে যে তার যে সর্বজনীনতা রয়েছে, সেটা অবশ্যই আমাদের নতুন প্রজন্মের জানা দরকার, এবং যা জুলাই আন্দোলনের মধ্য দিয়ে তাদের মধ্যে দিয়ে আবার সেটা আমরা নতুনভাবে লক্ষ্য করেছি। আরেকটা বিষয় ছিল যে নজরুলের বিদ্রোহীর 100 বছর বা 100 বর্ষ পূর্তির বিষয়টা আলোচনায় এসছে। নজরুলের 90 বছর পূর্তির সময় আমি কলকাতায় উপহাই কমিশনে দায়িত্বরত ছিলাম, এবং সেই সময় এটা দুই দেশ যৌথভাবে পালন করেছিল, এবং এই যে 100 বর্ষ যেটা পালিত হচ্ছে সেটা আমরা একসাথে এটা নিয়ে ভাবনা চিন্তা করতে পারি, যেটা কিভাবে আমরা পালন করতে পারি, এবং আপনাদের যদি কোনো বিষয়ে আইডিয়া থাকে বা কিভাবে এটা করা যেতে পারে, কোনো সুপারিশমালা থাকে, সেটা নিয়ে আমরা একসাথে বসতে পারি। তো উপসংহারে আমি বলতে পারি যে নজরুল কেবল বাংলা সাহিত্যের না, তিনি বিশ্ব সাহিত্যের এক অমূল্য সম্পদ। তার সাহিত্য মানবতা, প্রতিবাদ, প্রেম, সাম্য ও একতার নিখুঁত সংমিশ্রণ। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন যে আমি সকল কালের, সকল দেশের, সকল মানুষের। এই উক্তি তার সার্বজনীনতা এবং বিশ্ব চেতনাকে তুলে ধরে। বিশ্বায়নের এই যুগে নজরুল অতীতের নয়, তিনি ভেরি মাচ ইন দ্য প্রেজেন্ট অ্যাজ ওয়েল। আমরা যেটা দেখেছি আমাদের এই গত জুলাই অভ্যুত্থানেও,
তাই আসুন আমরা নজরুল সাহিত্য হোক আমাদের প্রেরণা একটা বৈষম্যহীন মানবিক এবং সম্প্রতিময় বিশ্ব গঠনের ক্ষেত্রে। এবং আমি যেটা বললাম যে বাংলাদেশ হাই কমিশন লন্ডন নজরুলের এই যে ধারণা চেতনাকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের পাশে রয়েছে এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ এই বিষয়ে। তো এই অনুষ্ঠান আয়োজনে আমি নজরুল সেন্টারকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাবো। আর উনি অনেক অতিথির কথা বললেন, তাদের নাম যারা পরে এসেছেন, কিন্তু আলোর জন্য কাউকে আমি দেখতে পাইনি, তো পরে ওনাদের সাথে পরিচিত হওয়ার একটা সুযোগ থাকবে। আর নজরুল সেন্টারের কাছে আমার একটা বিনীত অনুরোধ, আপনারা কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করেছেন। নজরুল যেহেতু ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাস করতেন, আমি আশা করব যে ভবিষ্যতে অন্যান্য সম্প্রদায়ের থেকেও সেখানে থাকবে। ধন্যবাদ আপনাদের।